আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে। একটা সরকার আপনারা গঠন করেছেন, এই সরকার কি গণপরিষদ নির্বাচন করতে পারবে? মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। গণপরিষদ নির্বাচনটা যে কোনো সরকারই করতে পারে, এটা কোনো ব্যাপার না। কারণ গণপরিষদটা করা হচ্ছে কেন, মানে গণপরিষদ করার মানে মূল তাত্ত্বিক কারণটা কি? সেটা হলো গিয়ে যে আমরা একটা সংবিধান করব, সেই সংবিধানটা সেই গণপরিষদে সেই পরিষদে পাস হবে। কারণ সংবিধানটা তো আপনি ইচ্ছা করলে আমার উপরে চাপাই দিতে পারেন, এটা তো জনগণের প্রপার্টি, তাই না? আর আপনি জনগণের মতামতটা কিভাবে নেবেন? নেওয়ার একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কি বলেছেন তার বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কি হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে, সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না। যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদটা আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য। কত টাকা খরচ হবে এই গণভোট ইলেকশন করতে? হবে তো ভাই প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন, লাভটা কি? তারও যে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72 যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচনী হয়েছে এখানে। কাজেই এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। সংবিধানে একটা আতঙ্ক থাকাটা অস্বাভাবিক কিছু না, অনেক ঝামেলা আছে। আমার কথাটা হলো কি, যে আমি যে গণপরিষদ নির্বাচনটা করব, আমি পাবলিকের কাছে কি নিয়ে যাব? আমি এই কাপটা চাই না, এটা আমি ভেঙে ফেলবো কি ফেলবো না? পাবলিক বলে হ্যাঁ ভেঙে ফেলো, ভেঙে ফেললাম, চা খাবো কিসে? আপনি কি আরেকটা কাপ এখানে প্রতিস্থাপন করছেন? সেটা কই? সেটা প্রতিস্থাপন করেন নাই। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে একটা সংবিধান সংস্কার কমিশন হয়েছে। তো সেই সংবিধান কমিশন যেটা হয়েছে, ওইটা কি বানিয়ে আপনারা নিয়ে যাবেন? ওটা কি বানিয়ে নিয়ে যাবেন? তো ওইটা নিয়ে তো ইউনূস সাহেব সব পলিটিক্যাল পার্টির লিডারদের সঙ্গে বসতেছে। সবাই যদি রাজি হয় ওইটা, তাহলে তো সবাই এখানে সিগনেচার করবে হ্যাঁ আমরা রাজি, এবং সেই রাজিটা নিয়ে তার পার্লামেন্টে নতুন যারাই ক্ষমতা আসবে, যেহেতু সবগুলো পলিটিক্যাল পার্টি নিয়ে বসতেছে, তো সংসদে তো এই পলিটিক্যাল পার্টিগুলি আসবে, তারা তো ওখানে রাজি হওয়ার ব্যাপারে সিগনেচার করিয়ে আসছে, যে পাস করে দিবে। প্রবলেমটা কোথায়? এই জন্য আলাদা একটা গণপরিষদ নির্বাচন কেন করতে হবে ভাই? এটা তো আমার কাছে ক্লিয়ার না। আপনারা কি এরকম কোনো সংবিধান করেছেন? করেননি তো। যারা গণপরিষদ চাচ্ছেন তাদের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, ঠিক আছে বাবা তোমরা গণপরিষদে যাও, তো তোমরা কি নিয়ে যাবা পাবলিকের কাছে? কোনটা তোমরা পাস করতে চাও? সেটা কিছু তৈরি করতে পারছেন? পারেন নাই তো। না ওই যে তোমার একটা ভিন্ন প্রসঙ্গে আসে। আপনি সম্প্রতি বলেছেন মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি। এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহসালার উচ্চারণটা ঠিক করি বলেন, আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন আসলে ওনার সম্পর্কে না, আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি। মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ ইলেকশনে আসতে দেবেন না ওনারা। আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তাও আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছে। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়,
তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে? আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল। আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো? আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পর আমার পছন্দ হোক বা না হোক, নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন, আমি বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার সেটা কি বৈধ পার্টি, একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না, এটা আপনি কি করে বলেন? আমি এই বলেছিলাম। এটা শুনে উনি ওই ভদ্রলোক, ওনারও আমি নাম নিতে চাই না, নাম নিয়ে আমার লাভ কি, কারণ উনি তো দেশে থাকেন না। তিনি তো নিষিদ্ধ না, না উনি তো দেশে থাকেন না, উনি দেশে থাকেন ভাই বিদেশ। শুনেন আমি একটা কথা বলি আপনাকে, ওই যে একটা কথা আছে গ্রামে যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখন আমার পাশে, বসেন আলাপ করি। উনি কত বড় জ্ঞানী, উনি বিরাট জ্ঞানী, আমি একটা মূর্খ, আমার সঙ্গে আলাপ করুক না বসে বসে। উনি কোন কোন পয়েন্টে আলাপ করেছে আমি আলাপ করি, উনি তো বিশাল জ্ঞানী। ওই জ্ঞান আমি স্পর্শ করতে চাই না, আমি আমার মতো করে আলাপ করবো, করুক না। তাহলে আমার 2-3 বার ওজন নষ্ট হবে ওনার কথা শোনার পর, এরই যা সমস্যা, আর কিছু হবে না। ওনার কথা তো একটা ফ্যামিলির 2জন লোক বসে একসাথে শুনতে পায় না, 2 ভাই বসে একসাথে শুনতে পায় না। ওই চটি বই সব জায়গায় চলে, ওগুলো আমাকে বুঝায় না। উনি তো ওই ভাষায় আলাপ করে, ওনার সঙ্গে আমি কি আলাপ করবো? উনি পীর সাচ্ছে আর এনে কিছু মুরিদ বানাইছে, তো ওইগুলি বলে না আমার কি। আর আমার আজকে সে থ্রেড দেয়, অমুক করবে তমুক করবে, আর ওই লোকের থ্রেড, হাসিনার থ্রেডকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেডকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে, 5 আগস্টের আগে বাংলাদেশে বসে কে কত কথা বলছে নিয়ে আসছে, আর আমার গুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসে আসি নাই, জীবনে একবারই মরে মানুষ। আর ওই ভদ্রলোকের কথা আমি নেই হব না, এগুলি বাদ দেন। আচ্ছা, আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তাহলে আসে, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই সরকারের? সেটা সরকারের ব্যাপার। আপনি কি যদি সরকার, আমি কিছু মনে করি, আমি এটা মনে করি যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত 16 বছরে তারা করেছে, দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই বাংলাদেশে গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা, যত ঘটনা আছে, এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন করার লোক থাকে না। ইলেকশন করার লোক থাকবে কি থাকবে না এটা আমার আপনার দেখার ব্যাপার না। আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা, প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত, এটাই মনে করি। এইটুকুই আমার কথা। আমি যদি শেখ হাসিনা যদি বিচার হয় হবে, বিচার যদি শেখ হাসিনা ফাঁসি হয় হবে, আমার কি? এবং আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিছে তারা অন্যায় করছে, তারা একটা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত, আর তার মারলে আমার কি? যদি মানুষ তাদের মারতে চায় মারবে, এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার। সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দেবে এটা মানুষের তার সমস্যা। তাকে অথবা তাকে আপনি আইনের মধ্যে আনতেন, তারা বাইরে পাঠাই দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন, তারে তো আনতে পারি না, তারে তো আনতে পারি না। তাকে আপনি পাঠালেন কেন? ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় দেশে ছিল তো, কার এখানে ছিল এটা বের করেন না কেন? যার এখানে ছিল তার বিচার করেন না কেন? বিচার করবেন না, মুখস্থ আলাপ করবেন যে ভাই এটা হলো না, এটা হলো না, এইগুলি কোনো কথা না। প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। কারণ আপনি একজনকে কাজ করতে বলেন, সে যদি বলে যে ভাই আমার কাজ করলেও যে বেতন, না করলেও সে বেতন, আমি কাজ করবো মুখে, বুঝলেন ব্যাপারটা? খেয়াল করেন। তাহলে এখনো তো ইনসেন্টিভ এটা পায়, সেটা কি যে আমি একটা যদি বড় রাঘব বলকে ধরতে পারি তাহলে সে আমাদের কিছু টাকা দিবে, ওই টাকা নিয়ে চুপ করে থাকবো, তাহলে এটা কিন্তু আসলে দুর্নীতিকে উৎসাহিত করছে। কিন্তু সেটার জন্য একটা গণপরিষদ নির্বাচন রাখবে কেন? এই বিষয়গুলো চেঞ্জ, এই জিনিসটা আমার কিন্তু এই কথাটাই যে ওরা যে প্রস্তাবগুলি করে, এই যে সংস্কারটা, এটা রাষ্ট্রের সর্বক্ষেত্রে এই ধরনের সংস্কার লাগবে, সব ক্ষেত্রে লাগবে আসলে, না হলে দেশ ঠিক হবে না। এই জায়গাটা আমি একমত। বাট সেই সংস্কারগুলোকে নিয়ে আমাদের তো আগে বসতে হবে, বসার পরে যদি প্রস্তাব যেগুলো আসবে, তখন যদি রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাবের সঙ্গে একমত না হয়,
অথবা যদি কিছু না দাঁড়ায় কনক্রিট, তখন আপনি বলতে পারেন যে এই আমাদের বিকল্প প্রস্তাব, এটা জনগণ চায় কিনা দেখি আমরা, এটা হতে পারে। কিন্তু এখনই কিন্তু এই পরিষদের দাবিটা এই মুহূর্তে আমি মনে করি এটা প্রিমেচিউর একটা দাবি আমি মনে করি। এখন এটা প্রয়োজনীয়তা আছে কি নাই এটা এখনো প্রমাণিত হয় নাই, ওই বাস্তবতা এখনো আসে নাই। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ, সেই জায়গায় যারা এই কিশোর গ্যাংয়ের কথা যেটা আমরা শুনলাম, এখানে আসলে কিছু করার আছে কিনা, যারা অলরেডি কাজ করেছে আরিফ সোহেলের মতো আরো যারা কাজ করেছে তাদের সাথে, আপনি কি মনে করেন? না, এই বিষয়টা সম্পূর্ণ আমি অতটা জানতাম না, ওর কাছ থেকে এখন যতটুকু শুনলাম, তো এটা তো আমি মনে করি ওরা একটা ভালো কাজ করছে। এটা বিপ্লবের কাজে লাগাক অথবা নাও লাগাক, অথবা বিপ্লব উত্তর এখন যে সময়টা, এখনো যদি এই ধরনের কেউ থাকে তো তাদের সঙ্গে যদি ওরা বসে ওদের যদি ট্র্যাক চেঞ্জ করাতে পারে, ভালো দিকে আনতে পারে, তাদের মধ্যে যে সাহস, যে মানে ক্রোধ, সেটাকে যদি ভালোর দিকে তারা ধাবিত করতে পারে, তো আমি তো মনে করি এটা ভালো, এটা সবসময় যদি ভালো, আমি তো খারাপ দেখিনি। কিন্তু সমস্যাটা কি, ওইখানে যারা যারা যায় একবার, তারা তো মনে করেন তাদের কিছু প্রাপ্তি যোগ থাকে, কিন্তু সাহসটাকে তারা তো পুঁজি হিসেবে নিয়ে যায়, নিয়ে যেয়ে কিছু পায়। ওই প্রাপ্তি যোগ না থাকলে কেবল মুখের কথায় তারা আপনাদের দিকে ফিরে আসবে, এটা খুব একটা সহজ বলে আমার কাছে মনে হয় না। কারণ মানুষের যে স্বাভাবিক মানবিক বৈশিষ্ট্য, এটা কিশোর, সে কিন্তু অত লম্বা মেয়াদে চিন্তা করতে পারে না। ওকে আপনি বিকল্প ওর হাতে কি দিচ্ছেন? বিপ্লবের আগ পর্যন্ত ঠিক আছে, এটা এক ধরনের মানে রাগান্বিত ভাবটা হইলো। এখন দেশ গড়ার সময়, কিন্তু এখন কিন্তু আর ভাঙার সময় না। কাজে ওদেরকে ডিরেল ছেলেগুলিকে আবার লাইনে উঠানো এটা কঠিন কাজ, সেই কাজটা যদি কেউ করতে পারে। এখানে আরেকটা জিনিস আছে, একটা উপকরণটা কি হবে, তাদেরকে দিতে হবে ধর্মীয় বিষয়টা আনা যেতে পারে। ধর্মটা তো খুব পাওয়ারফুল, কিন্তু তো সেটা দিয়ে যদি আনতে পারে ওরা, তাহলে ভালো। আমি জানি না ওরা নিশ্চয়ই সব ধরনের মানে আপনার প্ল্যানিং করেছে, বিভিন্ন রকম ভাবে করেছে। এরা তো একদম ডিরেল হয়ে গেছিল না, এদেরকে আনতে পারলে, পথে আনতে পারলে ভালো। আমি জানি না বাস্তবে কতটুকু সম্ভব।